ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 32,000 মামলা। আপনারা প্রত্যেকেই জানেন যে 21শে আগস্ট কিন্তু শুনানি রয়েছে। তো সেই দিনই কিন্তু এটা অনেকে মনে করছেন, আজকে সন্ধ্যাবেলায় এমন একজন ফোন করেছেন যার কলটা হয়তো আমি আশা করিনি, কিন্তু তিনি কল করে যে বিষয়গুলো সম্পর্কে বললেন তাতে করে তার কথা যদি ঠিক হয় এবং তিনি যে প্রশ্নবারে জেরবার করেছেন আমাকে, সেগুলোই আজকে ইউটিউব চ্যানেলে তুলে ধরবো, যাতে করে গোটা বিষয়টা পরিষ্কার হবে। এবং তিনি বলছেন 21শে আগস্ট পরিষ্কার হয়ে যাবে গোটা 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটা প্রহসন ছিল, আর কিচ্ছু ছিল না। এই মামলায় নাকি পর্ষদ অনেকটাই হাল ছেড়ে দিয়েছে যে তারা জিততে পারবে না ডিভিশন বেঞ্চে। তার বক্তব্যটা তিনি মানে আমি তো আশা করিনি তিনি ফোন করবেন, বাট তিনি ফোন করে অনেকগুলো কোশ্চেন তিনি অ্যারাইজ করে দিয়েছেন। বঞ্চিতদের হয়ে তিনি কথাগুলো বলছেন। তিনি কে, ভিডিও শেষে তার নাম অবশ্যই আপনাদের জানাবো। তো গোটা বিষয়টা আপনারা জানেন যে 32 মামলা যেভাবে উঠে এসেছে এবং যেভাবে সাবমিশন একের পর এক দেওয়া হয়েছে এবং শেষের দিন যোগ্য অযোগ্য বিষয়টা চলে এসছে। কোনো আইনজীবী তো ইন সার্ভিসের তরফ থেকে তারা এমন আর্গুমেন্ট করেছেন যে অন্য কোনো এজেন্সিকে দিয়ে যদি আবার সেই ইন্টারভিউ আপ টু টেস্ট করানো হয়, অনিন্দবাবু তিনি এই কথা বলেছেন। তো তাকেই কেন দায়িত্ব দেওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদরা যদি দুর্নীতি করে থাকে। তো অনেক কিছু এই মামলা এসছে, কিন্তু রিয়াল ফ্যাক্টগুলো এখনও ডিসক্লোজ হয়নি। তিনি যে কোশ্চেনগুলো আমাকে বললেন সেই কোশ্চেনগুলো আপনাদের কাছে তুলে ধরছি। যে 32,000 মামলায় বঞ্চিতদের তরফ থেকে যে প্রশ্নগুলো নাকি উঠতে পারে, নাম্বার 1, রুলস মোতাবেক সিলেকশন কমিটি কেন গঠন করা হয়নি? যে রুলস ছিল তাতে করে কিছু মডিফিকেশান আনা হয়েছিল, যে ডিপিএসসিগুলোর হাতে ক্ষমতা ছিল সেগুলোকে তুলে বোর্ডের হাতে ক্ষমতা তোলা হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে কেন এই রুলস পরবর্তী ক্ষেত্রে মডিফিকেশন যে রুলস আসলো তার বেসিসেও কেন সিলেকশন কমিটি গঠন করা হলো না? এইটা নাকি বঞ্চিতদের সব থেকে বড় প্রশ্ন। তিনি সেকেন্ড কি কোশ্চেন করেছেন, মানে বঞ্চিতদের তিনি বলছেন সেকেন্ড কোশ্চেন, সিলেকশন কমিটিতে কেন কোনো এসসি এসটি অফিসার র্যাঙ্কের প্রতিনিধি ছিলেন না, প্রতিনিধি হিসেবে ছিলেন না। এটা নাকি বিখ্যাত পোস্টে এইতে নাকি আটকে যেতে পারে অনেক কিছু। তিনি বলছেন যে সিলেকশন কমিটিতে কোনো এসসি বা এসটি অফিসার ছিলেন না, যেটা কিনা গেজেটে উল্লেখ আছে যে কোনো একটা ডিস্ট্রিক্টের বা কেউ একজন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধি থাকতেই হবে ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো সেটা কিন্তু ছিল না সিলেকশন কমিটিতে। থার্ড কোশ্চেন তিনি যেটা বলছেন যে কেন সিলেকশন কমিটির বদলে থার্ড পার্টি এজেন্সিকে প্যানেল বানানোর দায়িত্ব দেওয়া হলো। মানে একটা সরকারি পরীক্ষা, তার বক্তব্য হচ্ছে যে একটা সরকারি পরীক্ষা, সেই সরকারি পরীক্ষাতে কেন একটা কোম্পানি কাজ করবে, করলেও প্যানেল বানানো, যেটা রুলসে সারা জায়গায় বলা আছে যে সিলেকশন কমিটি করবে, সেখানে কি একটা থার্ড পার্টি এজেন্সি, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, তারা প্যানেল করবে? এটা তিনি বলছেন যে সিলেকশন কমিটি কেন তারা না করে এজেন্সি প্যানেল করবে। ফোর্থ প্রশ্ন তিনি যেটা বলছেন যে থার্ড পার্টি এজেন্সিকে কেন 8-5 মোতাবেক, মানে 8-5 রুলস মোতাবেক প্যানেল তৈরি করলো না? যদি সিলেকশন কমিটি হোয়াটএভার, আমি ধরলাম গেজেটে কোথাও আছে যে সিলেকশন কমিটিকে এঙ্গেজ করতে পারে পর্ষদ, তারা তো একটা রুল মেনটেন করবে। রুল মেনটেন করে করলেই তো সেটা একটা প্যানেল দাঁড়াবে। আপনি তো রুল মানলেন না, আপনি জগাখিচুড়ি করে বানিয়ে দিলেন, সেটাকে প্যানেল বলে মানা হবে কেন? তিনি পরে একটা প্রশ্ন করেছেন, আপনাদের দেখিয়ে দেবো গোটা বিষয়টা। তিনি প্রশ্ন নাম্বার 5-এ বিদ্ধ করেছেন যে থার্ড পার্টি এজেন্সি যা খুশি একটা লিস্ট যদি বানিয়ে দেয়, বঞ্চিতরা সেটা প্যানেল বলে মানবে কেন? প্যানেল তো সেটাই হবে না যেটা রুল মোতাবেক তৈরি হবে। যেটা রুল মোতাবেক তৈরি হয়নি সে বিষয়টাকে বঞ্চিতরা প্যানেলের মান্যতা দেবে কেন? একটা যা খুশি লিস্ট দিয়ে একটা বিয়ের কার্ড দিয়ে বলবেন এখানে লেখা আছে এর তার নাম, এরা প্যানেলভুক্ত, এরা চাকরি করবে, তা তো হয় না, এটা রুলস আছে তার। তো তিনি 5 নম্বর কোশ্চেন এটাকে তিনি বঞ্চিত হয়ে বলছেন যে এটাও তো একটা পয়েন্ট। দেন 6 নম্বরে বলছি কেন পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারলো না। তার যদি অভিযোগ তিনি আরও বলেছিলেন যে যেহেতু প্যানেল তৈরি করতে পারেনি এরা রুলস মোতাবেক, তাই প্যানেল নাকি দেওয়া হয়নি। কারণ এটা দিলেই মামলা হতো, আর মামলা হলে আটকে যেত, যারা যে নেতামন্ত্রী এটা ওটা সেটা যে টাকা পয়সা নিয়েছে সে টাকা তখন ফেরত দেওয়া লাগতো। তাই এত বড় নিয়োগ করেছে যাতে করে এই বেশি ভোট করানো যায়, এই করানো যায়, তা করানো যায়, নেতামন্ত্রীদের একটা ব্যাপার উঠে আসে। তো সেই কারণে নাকি পাবলিশ করেনি, করলে নাকি কেস হতো, যার জন্য প্যানেল হয়নি আর তা প্রকাশও করেনি পর্ষদ। তিনি কোশ্চেন নাম্বার 7-এ বলছেন কেন একটা প্যানেল না হয়ে 16টা প্যানেল তৈরি করেছিল সেই এজেন্সি। মানে একটা তো মানে একটা নিয়োগ প্রক্রিয়া একটা প্যানেল হবে, সেখানে নাকি 16টা প্যানেল তৈরি করেছে। বিশ্বাস করেন তিনি যেন আমাকে ফোন করবেন এটা আমি জানতাম না।
তিনি ফোন করে আমাকে একদম আশ্চর্যজনিতভাবে বলেছে, এবং তিনি বলছেন যে 16টা প্যানেল দেবু, 16টা প্যানেল হয়েছে, তুই ভাবতে পারছিস, একবার তুই করে বলছে, তুই ভাবতে পারছিস কী করে প্যানেলটা ঠিকবে? 32 মামলায় যখন এই জিনিস রিভিল হবে, মানে বজ্রতত্ত্ব থেকে রিভিল করা হবে, তখন বলছি 16টা প্যানেল হবে, তুই কী করে আটকাবি এটাকে বল? পরবর্তী কোশ্চেন, তিনি 9 নম্বর কোশ্চেন 8 নম্বর কোশ্চেন করছে, কেন এক নিয়োগে দুবার সুযোগ দেওয়া হয়েছিল? মানে এটা তো আমি প্রথমে একটু অবাকই হয়ে গেলাম যে এক নিয়োগে দুবার সুযোগ মানে। তিনি বলছেন আবেদন করেছে নন ট্রেন হিসেবে কিছু প্রার্থী, পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রায় 1 বছরের পর তাদেরকে আর একবার সুযোগ দিয়ে বলছে যারা ট্রেনিং করে নিয়েছে তারা আসো, এসে নিয়োগপত্র নিয়ে যাও, এরকম নাকি নোটিশ বেরিয়েছিল। আমি তো এরকম নোটিশ দেখিনি। তিনি বলছেন এরকমভাবে যে এক নিয়োগে একজন প্রার্থীকে দুবার সুযোগ দিয়েছে। আমি জানি না, সুপ্রিম কোর্ট এরকম তো কোনো ইয়ে নেই, তেজ প্রকাশ পটাকা হয়তো আটকে যাবে। 9 নম্বর কোশ্চেনে কী আছে, কি করে বেশি নম্বর থাকা শর্ত নাকি চাকরি হয় না, এটা তিনি বলছেন। যদি আমি কয়েকজন এটা দেখেছি, আমি নাজিবুরেরটা জানি যে ও মালদাতে 10 গাছে কাট অফ, এমডি কি মুজিবন না কি রহমান, এমডি মোহাম্মদ রাজু, আর ও নাজিবর 20 পেয়ে চাকরি পায়, এটা আমি কয়েকটা জানি। তিনি বলছেন নাকি এই সংখ্যাটা নাকি 10,000-এর উপর, আমি জানি না। তিনি বললেন আমাকে যে 10,000 এমন আছে যারা কাট অফ ক্লিয়ার করার পরও তারা হচ্ছে নাকি চাকরি পায়নি এই প্যানেলে। হতে পারে, তিনি এমন একজন বিশেষজ্ঞ বটে। আর তো বিষয়টা হচ্ছে 9 নম্বরে তিনি বলছেন যে কী করে নম্বর বেশি থাকা সত্ত্বেও চাকরি পায়নি, তো এই 32 টিকবে কী করে, তার প্রশ্ন এটা। পরবর্তী ক্ষেত্রে তিনি আরও 10 নম্বর কোশ্চেন দিয়ে বলছেন কেন রিজার্ভেশন রুলস মানা হলো না। এটা ঠিক কথা, আমিও দেখেছি যে রিজার্ভেশন রুলটা অ্যাকচুয়ালি কী হয়েছে, ওরা না রিজার্ভেশনটা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি। ওরা জেনারেল মানে জেনারেল ভেবেছে, এসসি মানে এসসি, ওবিসি মানে ওবিসি, আর ওবিসি বি মানে ওবিসি বি। তো অ্যাকচুয়ালি কমিউনাল রিজার্ভেশন হচ্ছে, যেটা কিনা মানে যেটা বিচারপতি ধরে ফেলবেন, আর ধরে ফেললে কিন্তু আর চোখে তাকাবেন গোটা প্যানেলের দিকে, মানে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা ফেক প্রসেস তারা হয়তো এটাকে মান্যতা দিতে পারেন। তো রিজার্ভেশন রুলটা মানা হয়নি, এটা আমিও সহমত পোষণ করি। পরবর্তী ক্ষেত্রে তিনি বলছেন যে টেট ফেলগুলো চাকরি পেলো কী করে, তার এইরকমই ভাষা যে টেট ফেলগুলো চাকরি পেলো কী করে। আমি তো প্রথমে শুনে অবাক ভাবলাম, বলছে 269 তো টেট ফেলই ছিল, কিন্তু তারা চাকরি করছে। আমি কি শুধু বললাম 269, বলছে না আরও অনেক ব্যাপার আছে। আমি এত কিছু জানি না, আমি শুধু অল্প কিছু জানি যে 269কে 1 নাম্বারই চাকরি দেওয়া হচ্ছে। বলছে না এই সংখ্যাটা নাকি অনেক, যারা টেট ফেল করে এরা নাকি চাকরি পেয়েছে, বলতে পারে এখনই স্কুলে যাচ্ছে, মানে টেটই মানে যোগ্যতা মানে অতিক্রম করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেছেন 12 নম্বরে, বলছে টেটে না বসেও চাকরি পেয়েছে। টেটে বসেনি, বোর্ড নাকি কোনো একটা রিপোর্ট দিয়েছে যেটা নাকি প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে আছে। এটা আমি শুনে অবাক হলাম যে এরকম ব্যাপার আছে, প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে এরকম রিপোর্ট রয়েছে যেখানে বোর্ড রিপ্লাই হিসেবে বলছে যে এদের রিগার্ডিং কোনো তথ্য বোর্ডের কাছে নেই, এদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্য, কোনো নথি বোর্ডের কাছে নেই। বোর্ড নাকি এরকম তথ্য প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে নাকি সেই রিপোর্ট নাকি অন রেকর্ডে আছে যে টেটে না বসেই তারা চাকরি করছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি, এরকমটা হয় নাকি আবার। যাক, 13 নম্বর প্রশ্ন তিনি কী বলেছেন দেখি, কেন 8 বছর মিথ্যা কাট অফ মার্কস জানি। হ্যাঁ, এটা একটা ঠিক কথা যে আরটি উত্তরগুলোতে সমস্ত প্রার্থী যদি যে কোনো সার্চ অ্যান্সার আরটি আপনি দেখে নেন, কোনো আর্টের উত্তর সঠিক উত্তর দেয়নি। যদি যেটা অ্যাকচুয়াল 23 পাচ্ছে হয়তো যেখানে 10 গেছে সেটা বলে দিয়েছে 14 গেছে, যেটা হয়তো 12 গেছে সেটা বলে 18 গেছে। এরকমভাবে কোনো 8 বছর ধরে সব সাপ্রেস করেছে। আর সাপ্রেস করার জন্য তো জানি স্কুল সার্ভিসের 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, যে অথরিটি সাপ্রেস করেছে, তথ্য ধামাচাপা দিয়েছে। তো এখানে 8 বছর ধরে নাকি এরা আরটিআই উত্তর সঠিকভাবে দেয়নি, যে এটা একটা বড় স্ক্যাম তিনি বললেন। 14 নম্বর বলছে কেন শূন্যপদ থেকে অতিরিক্ত নিয়োগ করলে পর্ষদ। হ্যাঁ, এটাও তো আমরা দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে, আমার ঠিক মনে নেই কোন ডিস্ট্রিক্টে, তবে যতদূর সম্ভবত মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ছিল, ঠিক মনে নেই। এরকমভাবে টোটাল 6টা ডিস্ট্রিক্টে আমি জানি যে ওভারসিটে নিয়োগ করে দিয়েছে। তো শূন্যপদ যা নোটিফাইড ভ্যাকান্সি যা, তার থেকে যদি বেশি নিয়োগ হয়, এটা তো হয় না, এটা তো আর্টিকেল 14 ভায়োলেট হয়ে যাবে। কারণ পরবর্তী নিয়োগে সিট কেটে নিয়ে তুমি কাউকে দিয়ে দিচ্ছ, কোনো সিট ক্রিয়েট না করেই তুমি এটা করতে পারো না, এটা হয় না, মানে এটা তো গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে 15 নম্বর তিনি কী বলছেন, কেন এসটি শূন্যপদ জেনারেলদের দিয়ে নিয়োগ করলো। আচ্ছা, এসটি এটা কিন্তু ঠিক কথা, জানেন তো, কারণ টোটাল 2400 সামথিং কিছু সিট ছিল, তার থেকে 939টা সিট এসটি মানে ভ্যাকান্সিটা পেয়েছে, বাকি প্রায় 1400-1500 সিট তো ফাঁকা থেকে যাওয়ার কথা, রিক্রুটমেন্টে ফাঁকা থাকে, পরে রিক্রুটমেন্টে এগুলো ক্যারি ফরওয়ার্ড হবে, সেটা না করে নাকি এই সিটগুলো জেনারেলদের দিয়ে দিয়েছে। ইভেন আমি তো জানি যে এসসি ওবিসিদেরও দিয়েছে এই এসটিদের সিট। এটা হয় না, এইরকমভাবে কোনো একটা ক্যাটাগরি সিট অন্য ক্যাটাগরি দিয়ে ফিল আপ হলে সেই রিক্রুটমেন্টটা বায়াসড হয়ে যায় এবং সেটা ফেক রিক্রুটমেন্টে পরিণত হয়। এটা করতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, যদি করে থাকে ভারী অন্যায় করেছে, শাস্তি হবে। পরবর্তী ক্ষেত্রে তিনি 16 নম্বর কোশ্চেনে কী বলছে, কেন আনরিজার্ভ বা জেনারেল সিটে কোনো এসসি এসটি ওবিসিকে ঢুকতে দেওয়া হলো না। এটাও ঠিক কথা, তিনি এই যে কথাটা বলেছেন এটা কিন্তু ঠিক কথা। তার কারণ হচ্ছে
এই আমরা দেখিয়েছিলাম মানে সম্ভবত মালদা ডিস্ট্রিক্টের প্যানেলটা ভাইরাল হয়েছিল, সেখানে 960 জন টোটাল জেনারেল, মানে সেখানে 17 থেকে মনে হয় 23 থেকে 14 পর্যন্ত গেছিলো, কিন্তু এসসিরা যারা 24 থেকে 17 পর্যন্ত গেছিলো 353 জন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে নিজের ক্যাটাগরিতে রেখেছে। যেটা বলছেন যে কমিউনাল রিজার্ভেশন, মানে জেনারেল বলতে এরা শুধু জেনারেল ক্যাটাগরিটা বুঝেছে, এরা বোঝেনি যে এমআরসি ক্যান্ডিডেটরা যারা এসসি এসটি ওবিসি আছে তারা বেশি নাম্বার পেলে এখানে ঢুকতে পারে, একদম ঢুকতে দেওয়া হয়নি এটা এই রিক্রুটমেন্টে। কী করে থাকবে বলুন প্যানেল? তারপরে দেখি 17 নম্বর প্রশ্ন তিনি বলেছেন যে প্যারা টিচাররা কী করে দশমিকে নম্বর পেলে অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতার নামে সত্যি মানে এটা 2 বছর হলে 1, 4 বছর হলে 2, 6 বছর হলে 3, 8 বছর হলে 4, আর 10 বছর বা তার বেশি হলে 5 নাম্বার পাবে যদি স্কুলে পড়ান প্যারা টিচার। এক্ষেত্রে তাদের অ্যাপটিউড টেস্ট হবে না, কিন্তু এত ভালো অ্যাপটিউড টেস্ট হয়েছে যে প্যারা টিচারদের প্রায় 800 850 উপর প্রার্থীদের এরা নাম্বার দিয়ে দিয়েছে। 800 850 প্রার্থীদের উপর নাম্বার দিয়েছে, যেখানে গিয়ে প্যারা টিচাররা নাকি ফ্র্যাকশনে নাম্বার পেয়েছে। মানে ভাবতে পারেন কেমন অ্যাপটিউড টেস্ট হয়েছে যে এদেরও নাম্বার দিয়ে, এদের তো রুলস মোতাবেক এরা অভিজ্ঞতার নাম্বার পাবে। তারপরে কি বলেছে 18 নম্বর প্রশ্ন দেখি, যদি অ্যাপটিউড টেস্ট হয়ে থাকে তাহলে 20,000 মানুষের ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের নম্বর সমান কি করে, এত সংখ্যায়? ও আচ্ছা, হ্যাঁ এটা তো শেষের দিকে বলেছিলেন। আচ্ছা তাহলে 20,000 মানুষের মানে 32,000-এর মতো উনি বলতে চাইছেন যে 20,000 প্লাস মানুষের ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের নাম্বার সমান, তাহলে অ্যাপটিউড টেস্ট হয়েছে কী করে, এটাই তিনি হয়তো বলতে চেয়েছেন। মানে ধরুন ইন্টারভিউতে 1 পেয়েছে, অ্যাপটিউড টেস্টে 1, এতে 2, ওতে 2, এতে 3, ওতে 3, এতে 1.5, এতে 1.5, এইরকম করে সংখ্যাটা নাকি প্রায় 20,000-এর উপর একই নাম্বার পেয়েছে। তাহলে মানে এবার তো অন্তত মানে বিশ্বাস করে যে অ্যাপটিউড টেস্ট নিয়ে কোনো ঘাপলা আছে। তিনি এইটাই বলতে চেয়েছেন যে কমন নাম্বার, এবার বলবেন একটা 32,000-এ 50% মেজরিটি একদিকে চলে যাচ্ছে না, ডিফিকাল্ট। যদি এটার কোনো আলাদা কোনো সাবমিশন নেই, তবে বিচারপতিদের যেমন ভাষা অনেক সাবমিশন তারা গ্রহণ করে নেয়, এটা একটা ভাষা সাবমিশন যে 32,000-এ 20,000 কী করে সেম নাম্বার পায়, প্যাথেটিক ব্যাপার। যাই হোক, এই ধরনের কোশ্চেন সেই ব্যক্তি আমাকে বললেন যে এই টাইপের জিনিসগুলোকে দেবো তুই প্রিভেন্ট করবি কী করে। তুই যে আগের দিন একটা ভিডিও দিয়ে বললি যে সেখানে নাকি তোরাও ওদের সাথে একই সাথে হয়ে প্যানেলটাকে টেকানোর চেষ্টা করছে, এই সমস্ত শুনলাম, তোর ভিডিওটা পুরোটা দেখেছি। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর তোর কী আছে, মানে এই তো সত্যি আপনাদের আজকে আমি চেষ্টা করছি যাতে আপনারা উত্তর করতে পারেন। আপনারা নিজে বলুন এই 18টা কোশ্চেনের আপনারা কী লজিক্যাল কনক্লুশন দেবেন। মানে এটা তো ভীষণ হেক্টিক একটা ব্যাপার সত্যি, মানে আমি তো এতদিন এত কিছু জানতাম না, এই এখন হঠাৎ করে এইগুলো দেখছি আর ভাবছি একটা প্যানেলের সাথে এত রকম জিনিস হতে পারে, এবং সেই প্যানেলটা টিকে 8 বছর ধরে মানুষের চাকরিও করতে পারে। একটা কঠিন ব্যাপার কিন্তু, হ্যাঁ মানে যারা যোগ্য অ্যাকচুয়ালি স্কুলে যাওয়ার কথা তারা আজকে প্যানেলের বাইরে থেকে আছে। 10,000 সংখ্যাটা ভাবুন, একটা দুটো সংখ্যা নয়, তারা হয়তো এখনও কিছু না করে হয়তো সমাজের এক কোণে পড়ে যাচ্ছে। যাই হোক, তিনি বললেন কথাগুলো আপনাদের সময় তুলে ধরলাম। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই একটু শেয়ার করে দিন, সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।